প্রথম আলো ট্রাস্টের এই নিয়মিত আয়োজনটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম আলো ট্রাস্ট মাদক বিরোধী আন্দোলন করে আসছে সেই শুরু থেকে, এবং অনলাইনে মাদক বিরোধী পরামর্শ সহায়তা সভা এটি আমরা প্রতি মাসে আয়োজন করে থাকি, এবং আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ থাকেন এই আয়োজনে। তার এই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন, আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তাকে একটু পরিচয় করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা তো জানি যে নানা কারণে, নানা বিষয়ে বা নানা আশেপাশের বহু স্টিমুলির কারণে আমাদের মাদকাসক্তির ঝুঁকি বাড়ে। কিন্তু এই যে আমাদের হাতে যে স্মার্টফোনটি থাকে, আমরা যেটিতে অধিকাংশ সময় কাটাই দিনে, আমিও কিছুক্ষণ আগে যেখান থেকে আমাদের বিশেষজ্ঞের পরিচয়টি আরেকটু বিশদভাবে জেনে নিলাম, এই ডিভাইসটির অতিরিক্ত ব্যবহার, এটা থেকে আসলে মাদকাসক্তির ঝুঁকি আছে কিনা, মাদকাসক্তির ঝুঁকিটা বাড়ে কিনা, সমাধান কি, সম্ভাবনা কতটুকু, এবং সমাধানের পথটা কোথায়, সবকিছু নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমরা যে আমাদের তখন অধিকাংশ সময় কাটে হচ্ছে স্মার্টফোনে। আমরা কাজে অকাজে সবসময় আসলে এই ডিভাইসটা ব্যবহার করি। এর সঙ্গে কি আসলে মাদকাসক্তিতে জড়িয়ে যাওয়ার কোনো ঝুঁকি আছে? মানে প্রথমে যদি আমি আসক্তি বিষয়টা বলি, ডিপেন্ডেন্স যে বিষয়টা, সেটা কিন্তু আপনার মাদকাসক্তি যেরকম আসক্তি, স্মার্টফোন কিন্তু বেশি ব্যবহার বা অতিরিক্ত ব্যবহারের কারণে কিন্তু ওই তার মধ্যে কিন্তু একটি যে আপনার ডিপেন্ডেন্স বা আসক্তি, যেটা আমরা বলি যে যদি মানে ব্রড হেডিং বা বড় মোটা দাগে যদি বলতে চাই, ডিজিটাল অ্যাডিকশন, তার একটা পার্ট হচ্ছে যে আপনার স্মার্টফোনে আসক্তি। তো এখন কোনো একটা ব্যাপারে যদি আসক্তি মূল বিষয় যেটা, যে একটা বিষয় যদি মানে তার মাত্রা যদি এই পরিমাণে বেড়ে যায় যে যখন সে বিষয়টি ব্যবহার যখন বাদ দিচ্ছে, বাদ দেওয়ার পরে তার মধ্যে বিভিন্ন ধরনের প্রত্যাহারজনিত সমস্যা হচ্ছে, যে ওইটা ব্যবহার না করার জন্য তার মধ্যে নানাবিধ সমস্যা তৈরি হয়। যেমন আমরা মাদকাসক্তির ক্ষেত্রে বলি যে কেউ যদি ধরেন ক্যানাবিস বা মানে গাঁজা নিয়ে থাকে, অনেকদিন নেওয়ার পরে সে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়। ডিপেন্ডেন্ট হওয়ার পরে কি হয় যে যখনই সে ছেড়ে দেয়, তখন ওইটা ছাড়া কিন্তু তারা চলে না, বা বিভিন্ন ধরনের প্রত্যাহারজনিত বা উইথড্রল ইফেক্ট যেটা আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো সেক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে যেমন, বা আমরা যদি বলি স্মার্টফোনের ক্ষেত্রে যেটা হয়, সে একই ব্যাপার। অতিরিক্ত ব্যবহারের ফলে একটা পর্যায়ে কিন্তু ডিপেন্ডেন্স বা মানে আপনার নির্ভরশীলতা আসক্তির পর্যায়ে চলে যায়। এবং আপনার ডিজিটাল ডিভাইস অ্যাডিকশন কিন্তু বর্তমানে এখন আলাদা অ্যাডিকশনের সাব ক্লাসিফিকেশন হিসেবেই পরিচিত। তো যে বিষয়টা হয় যে আপনার ধরেন যখন কোনো ব্যক্তি মানে একটা নির্দিষ্ট সময়ের বাইরে সারাক্ষণ যদি সে আপনার স্মার্টফোন ব্যবহার করে, এবং স্মার্টফোনে সে অনেক কিছু করতে পারে, যেমন বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারে, ফেসবুক হতে পারে বা অন্য কোনো চ্যাট করতে পারে, বা যে কোনো কিছু কিন্তু হতে পারে, বিভিন্ন ফর্মে হতে পারে। তো এতে যে প্রবলেমটা হয় যে তার একটা পর্যায়ে কিন্তু ব্যবহারের মাত্রাটা এত বেশি হয় যে সে কিন্তু আর সেটা ছাড়তে পারে না। যেমন দেখা যাচ্ছে, আমি এই জায়গাটাতে একটু মানে জেনে নিতে চাই যে আমাদের তো নানা কাজে আসলে ডিভাইসটা লাগছে, কিন্তু এটা আমার আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, এটা ছাড়া আমি থাকতে পারছি না। এটা নিশ্চয়ই কোনো লক্ষণ আছে। সেই লক্ষণটা কি, যখন আমি বুঝবো যে ডিভাইসে আমি আসক্ত হয়ে গেছি? মানে সেটা যদি আমরা মানে লক্ষণগুলো যদি বলি যে তার রুটিন যে ওয়ার্ক, যেগুলা মানে আমরা বলি এসেনশিয়াল ওয়ার্ক, বা যে কাজগুলো তাকে করতেই হয়, যেমন একজন স্টুডেন্টকে তার টাইমলি ক্লাসে যেতে হয়, তাকে পড়াশোনা করতে হয়, বা যে জবে আছেন যিনি, তাকে কিন্তু টাইমলি অফিসে যেতে হয়। তাহলে এই যে, এবং সেক্ষেত্রে তার একটা ডেইলি রুটিন মেনটেন করতে হয়। এখন যদি ধরেন সকাল মানে 7টায় যদি তাকে ঘুম থেকে উঠতে হয়, এখন মানে আমরা যদি বলি যে স্মার্টফোন বা যে কোনো ধরনের আসক্তি যদি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে সে মানে অনেক রাত জেগে সে মানে ইউটিউব দেখছে বা স্মার্টফোন ব্যবহার করছে। করার ফলে কি হবে, তার কিন্তু সকালে সে ঘুম থেকে উঠতে পারবে না। না ওঠার ফলে কি হবে, সে অ্যাবসেন্ট হবে বা লেট হবে, দেরিতে হবে, এবং একটা পর্যায়ে হবে তার সকাল রাত অনিদ্রার কারণে তার সারাদিনে একটা তার মানে ড্রাউজিনেস, ক্লান্তি ভাব আসবে, তার কর্মক্ষমতা নষ্ট হবে। এবং আমরা বলি যে নরমাল যে বায়োলজিক্যাল ক্লক, যেটা মানুষের যে স্বাভাবিক যে শারীরবৃত্তীয় যে একটা মানে আপনার রুটিন যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু ভেঙে পড়বে। এবং এটা পড়ার ফলে সে শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাবে, একটা পর্যায়ে কিন্তু মানসিকভাবে ক্লান্ত হবে, তার মধ্যে উদ্বেগজনিত রোগ, মানসিক রোগ, বিষণ্ণতা, এগুলো চলে আসবে। এবং এই উদ্বেগজনিত মানসিক রোগ, বিষণ্ণতা বা অন্যান্য যে মানসিক চাপ বেড়ে যাওয়ার কারণে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হবে, তার কিন্তু মানে আমরা বলি যে ডিসকানেকশন হবে, পার্সোনাল ডিসকানেকশন, তার মানে ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে, ব্যক্তির সাথে তার দূরত্ব তৈরি হবে। কারণ কি, তার যে কমিউনিকেশনের যে সময়টা, সে একটা বড় অংশেই দেখা যাচ্ছে আমরা যেটা দেখি, স্কুলের বাবা মারা এসে আমাদেরকে বলে যে স্কুল থেকে আসার পরে
ব্যাগ-ট্যাগ রেখেই মোবাইল ফোনে হ্যাঁ। লেগে যাচ্ছে, মানে মানে পড়ে যাচ্ছে। হুম, তাদেরকে হুম। বলতেছে দুপুরে গোসল করার জন্য, খাওয়ার জন্য। শুনতেছে না। না শোনার ফলে কি হচ্ছে যে তার কিন্তু নরমাল যে রুটিন, একটা পর্যায়ে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এবং পড়ায় মানে মনোযোগ নষ্ট হচ্ছে এবং তার কাজের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। এবং স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারে কিন্তু আরো যে সমস্যা, যেটা আমরা বলি, যেটা আমরা দেখেছি, প্র্যাকটিক্যালিও দেখেছি, যে অবসেশন, সূচিবাহী রোগ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যে তার মধ্যে একই ধরনের চিন্তা আসে বারে, বারে। যে মানে অপ্রয়োজনীয় চিন্তা, সে মনোযোগ দিতে পারে না, সে সরাতে চায় কিন্তু পারছে না। তো এই বিষয়গুলো কিন্তু সবগুলো মিলেই কিন্তু আপনি যেটা যে প্রসঙ্গটি বলেছিলেন শুরুতে, মানে মাদকাসক্তির ঝুঁকিগুলো, যে কমন পাথওয়ে বলি আমরা, যে মানে মাদকাসক্তির যে রিস্ক ফ্যাক্টর গুলো, তার সাথে কিন্তু একটা কমন পাথওয়ে বা সংযোগ তৈরি হয়ে যায়। এই যে জীবনযাপন, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে তার মধ্যে যখন আসক্তির পর্যায়ে চলে যায় বিষয়টা, তার লাইফস্টাইল যে মানে যে বৈশিষ্ট্যগুলো হয় এবং একজন মাদকাসক্ত ব্যক্তির যে মানে যে তার যে দৈনন্দিন যে রুটিন বা যে লাইফস্টাইল, তার সাথে একটা কমন যোগসূত্র তৈরি হয়। তো সেই ক্ষেত্র থেকে কিন্তু পরোক্ষভাবে, কিন্তু সরাসরি হয়তো এই ব্যাপারে রিসার্চ বা এভিডেন্স খুব একটা কম মানে বলা যাচ্ছে, কিন্তু আমরা যদি ইনডাইরেক্ট এভিডেন্স হিসেবে দেখি বা আমরা যদি ওইভাবে চিন্তা করি, যে মাদকাসক্তের যে ঝুঁকিগুলো বা যে রিস্ক ফ্যাক্টর গুলো এবং স্মার্টফোন ব্যবহারের ফলে তার মধ্যে যে যখন স্মার্টফোনে যখন আসক্তি তৈরি হয়ে যায়, তাহলে তার কিন্তু ওই মানে ওই জীবন আচরণ বা লাইফস্টাইল কিন্তু একই রকম হয়ে যায়। এবং এইভাবে কিন্তু বলা যেতে পারে যে তাহলে কিন্তু আপনার তার কোনো ব্যক্তির মধ্যে, বা বিশেষত আমরা ব্যক্তি বলতে এখন তরুণ প্রজন্মকে বুঝাই আমরা, হ্যাঁ, হ্যাঁ। কারণ সমাজের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী তো তারাই, সবচেয়ে প্রোডাক্টিভ ফোর্স তারা। যদি আমরা বলি মেধা, মনন, শ্রম বলি, যাই বলি, শারীরিক মানসিক যে ক্রিয়েটিভিটি বলি, তাহলে সবকিছু কিন্তু আমরা বলি যে 15 থেকে 40 45, এই যে সবচেয়ে জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময়টা। সময়, প্রোডাক্টিভ যে লাইফ, যেটা প্রোডাক্টিভ ফোর্স যারা, তারা যখন এই ডিজিটাল ডিভাইসে বা মানে স্মার্টফোনে যখন আসক্ত হয়ে পড়বে, অবশ্যই কিন্তু এটা একটা খারাপ ক্ষতিকর প্রভাব তার ব্যক্তি জীবনে পড়বে, তার মানে কর্মক্ষেত্রে পড়বে, পড়াশোনায় পড়বে, কাজে হবে। ইভেন ব্যক্তিগত সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা হুম। প্রায়ই যেটা দেখি, শুনি, অভিযোগ শুনি যে আপনার স্পাউসদের কাছ থেকে, যে বলে সারাদিন অফিসে কাজ-টাজ করে বাসায় একটু কথা বলবে, গল্পগুজব করবে বা বাচ্চাদের সাথে সময় কাটাবে, এসেই ফোন নিয়ে ফোন অন বসছে। করে কিন্তু মানে স্ক্রলিং করা শুরু করে। হুম। এটা কিন্তু একটা বড় সমস্যা এবং আপনি হয়তো নিজেও খেয়াল করবেন, আমাদের যখন কোনো প্রোগ্রাম হয়, যে বিয়ের অনুষ্ঠান বা যেকোনো অনুষ্ঠান বা অফিসিয়ালও যদি কোনো গ্যাদারিং বা প্রোগ্রাম হয়, আপনি খেয়াল করে থাকবেন যে ইভেন স্টেজে যারা হিসেবে বসে থাকেন, গেস্ট হিসেবে গেস্ট আছেন। হিসেবে, তারাও কিন্তু যখন একজন কথা বলে, তার কথা না শুনে কিন্তু সে মানে স্ক্রলিং এ ব্যস্ত। এইটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, যে একদম সম্ভবত এটা মধ্যপ্রাচ্যের কোন একটা দেশের, দুবাই বা সৌদি আরব এরকম হবে। দেখা যাচ্ছে যে একজন যখন অতিথিরা বাসায় ঢুকছে, তো ওইখানে মেহমানদের ঢোকার আগে ওই বাড়ির যিনি মানে গৃহিণী যিনি, উনি সবাইকে একটা ব্যাগের মধ্যে মোবাইল ফোনগুলো সে নিয়ে নিচ্ছে। তো এই কনসেপ্টটা কিন্তু আসছে এই কারণে, যে দেখা যাচ্ছে যে যাতে মোবাইল ফোনগুলো যদি জমা দিয়ে দেয়, তাহলে কিন্তু যারা পারস্পরিক যে কথাবার্তা, যে জন্য আসলে আসা অনুষ্ঠানে, কারো বাসায় বেড়াতে যাওয়া বা কোনো প্রোগ্রামে যাওয়া, ভাবের আদান-প্রদান, এই যে পার্সোনাল কমিউনিকেশন, এটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং হওয়ার ফলে যেটা হচ্ছে, যে ধরেন যে কারো কোনো ব্যক্তিগত সে মানসিক চাপে আছে, সমস্যায় আছে। এটা তার শেয়ার করা দরকার। কারো কাছ থেকে হেল্প নেওয়া দরকার, পরামর্শ নেওয়া দরকার, যাতে সে এটা মোকাবেলা করতে পারে। কিন্তু সে দেখা যাচ্ছে যে ওই মানে এই স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের কারণে শেয়ারও সে ওই করতে পারছে জায়গাটা না। থেকে হ্যাঁ, বিচ্ছিন্ন শেয়ার হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন, আইসোলেটেড হয়ে যাচ্ছে এবং হুম। তার কিন্তু সমস্যাটা বেশি বেড়ে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু তার যে মাদকাসক্তির ঝুঁকিও বাড়ছে এবং অন্যান্য যে মানসিক রোগ যেগুলো আমরা বলছি, যে তার সেগুলো উদ্বেগজনিত মানসিক রোগ, বিষণ্ণতা সহ অন্যান্য যে অনিদ্রা, ইনসমনিয়ার সমস্যা, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং আল্টিমেটলি কিন্তু তার প্রোডাক্টিভিটি, আমরা বলি যে তার কর্মক্ষমতা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে আমাদের যেই সবচেয়ে আ সক্রিয় যেই প্রজন্মটা, জি, জি। তারা তো ডিভাইস ব্যবহার করছে, স্মার্টফোন ব্যবহার করছে। কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারাও তো ইতিমধ্যে এই আসক্তিতে কিংবা এই প্রলোভনটার মধ্যে পড়ে গেছে। বাচ্চাদের কথা আপনি জি, বলছিলেন জি। যে আপনাদের কাছে বাবা-মায়েরা আসে, হুম, স্কুল থেকে এসেই তারা স্মার্টফোনটা হুম, নিয়ে বসছে। এই জায়গাটাতে নিশ্চয়ই একটা সমাধানের উপায় আছে। আমাদের হুম। সীমাবদ্ধতাও অনেক। আমাদের খেলার জায়গা কম বা আমাদের আ নিরাপত্তার একটা বিষয় আছে। আমার বাচ্চাটা কোথায় গিয়ে খেলবে? সে সেখানে নিরাপদ থাকবে কিনা? নানা রকমের সীমাবদ্ধতা আছে। কিন্তু যেখানে সীমাবদ্ধতা আছে সেখানে নিশ্চয়ই সমাধানও কিছু আছে। জি, অবশ্যই। সেই হুম। সমাধানটা কি? যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে ওই জায়গাটা থেকে, ওই আসক্তির জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে পারি। যা মানে যাতে করে তারা যখন কর্মক্ষম হবে তারা যেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। তাদের কর্মক্ষমতাটা যেন নষ্ট না হয়। তাদেরটা যেন আসক্তিতে পরিণত না হয়। তো
তো আপনি যেটা বলছিলেন যে আসলে আমরা দেখছি যে শিশুদেরকে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা স্মার্টফোনের হেল্প নেই। দেখা যায় যে খাচ্ছে না, এই অভ্যাসটা কিন্তু সে মানে একদমই মানে যে হওয়ার পরে যে মানে একদম মানে শুরু থেকে হচ্ছে তা না, আমরাই কিন্তু তৈরি আমরাই করছি। করেছি। যেমন আমাদের দেখতে যাও, যেমন আমরা অনেক সময় দেখি যে আমাদের ব্যস্ততার কারণে সময় বেশি নাই যে খুব দ্রুত খাওয়াতে হবে, অথবা আমরা বাচ্চা যার কাছে রেখে যাচ্ছি যে দেখাশোনা করছে, তো সে কি করলো যে খাওয়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা স্মার্টফোন দিয়ে মানে ভিডিও অন করে দিলে বাচ্চা খাচ্ছে। তো অভ্যাসটা কিন্তু শুরু করতেছি আমরা ছোটবেলা থেকে, বাসা থেকে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের শুরু থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। কারণ যদি আমরা ১ম এই শিশুকাল থেকেই তাদেরকে স্মার্টফোনে অভ্যাস করে ফেলি, তাহলে আল্টিমেটলি কিন্তু তার অন্য কিছুর প্রতি আগ্রহ আস্তে, আস্তে কমে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা বললেন সবকিছুর একটা সমাধান বা ওয়ে আউট তো অবশ্যই আছে। আমাদেরকে এই বর্তমান মানে সময়ের প্রেক্ষাপটেই কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার একটা অনিবার্য। এটা হুম, হুম। করতেই হবে। কারণ আমাকে যদি যুগের সাথে তাল মেলাতে হয়, বা আমার নতুন প্রজন্মকে যদি তার সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তাকে অবশ্যই তার তথ্য প্রযুক্তি বা আমরা বলি ডিজিটাল ডিভাইস তাকে ব্যবহার করতে হবে। কিন্তু সেইখানে শুরু থেকেই যদি আমরা কিছু মানে জিনিস ফলো করি, নিয়ম যদি মেনে চলি, যেমন আমরা বলি যে যেমন মানে যারা বিশেষত মানে স্কুল গোয়িং যারা, যেমন যারা স্কুলে পড়ে বা ক্লাস 9-10 এর নিচে পড়ে, তাদেরকে সরাসরি মোবাইল ফোন দেওয়াটা একদমই উচিত না। এবং সেক্ষেত্রে কিন্তু অনেক স্কুলেও নিয়ম আছে যে কিন্তু মানে স্মার্টফোন নিয়ে কিন্তু ঢোকা অ্যালাউড না। কিন্তু দেখা যাচ্ছে স্কুল পাস করার পরে কলেজে গিয়ে গেলে তাদেরকে বাধ্য হয়ে স্মার্টফোন দিয়ে দিতে হয়। না দিলেও এটা নিয়েও অনেক নানাবিধ সমস্যা তৈরি করে। তো সেক্ষেত্রে অবশ্যই তাকেই এটা মানে মানে আমরা বলি যে অনেকটা সেলফ রেগুলেশন, তাকেই এটাকে মোটিভেট করতে হবে যে আসলে কতটুক স্মার্টফোন ব্যবহার মানে কতটুক মানে মানে উপযোগী। যেমন একজন মানে স্টুডেন্ট যাকে পড়াশোনায় থাকতে হয়, সে যদি দিনে ২৪ ঘন্টা গড়ে মানে ওয়ার্কিং ডে তে যেদিনে ক্লাস হচ্ছে বা যে সময়টাকে তাকে যেতে হচ্ছে, ২ ঘন্টার বেশি যদি সে স্মার্টফোন ব্যবহার করে, আসলে সে পড়াশোনার সময়টা কোথায় পাবে? কারণ তাকে তো ক্লাসে, স্কুলে বা কলেজে ক্লাস করতে হচ্ছে, কোচিং এ যেতে হচ্ছে, নিজের পড়া তৈরি করতে হচ্ছে। আবার তাকে সুস্থ থাকার জন্য কিছু আপনার খেলাধুলা বা সুস্থ যে বিনোদনের যে ব্যবস্থা, যে সেটিও আমরা প্রয়োজন। কালচারাল, সেটারও কিন্তু মানে একটা প্রমোট করার ব্যাপার আছে। এই জায়গাটাতে আমাদের একটা বড় ঘাটতি আছে যে আমরা কিন্তু তরুণ প্রজন্মকে কিন্তু স্মার্টফোনের যে প্যারালাল যে বিষয়গুলোতে আগ্রহী করা। যেমন আমরা বলি যে মানে কালচারাল এক্টিভিটিস, যার যে বিষয়ে আগ্রহ, গান, কবিতা বা এই যে ব্যাপারগুলো, খেলাধুলায় যে উৎসাহিত করা বা সেই মানে সীমিত মানে পর্যায়ে অপরচুনিটি করা, বা বাসার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী রাখা যেতে পারে। তারা হয়তো স্মার্টফোন বা টিভি কম দেখে খেলাধুলা করলো। হুম। একটু ঘরের মধ্যে গান করলো। সেই সিম্পল যে ইন্সট্রুমেন্ট যেগুলো, সেগুলো কিন্তু আমরা চাইলে রাখতে পারি। তো ইচ্ছাটা দরকার আমাদের ১ নম্বর জিনিসটা। আরেকটা হচ্ছে তাদেরকে মোটিভেট করা দরকার। আর যেমন আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ, সোশ্যালাইজেশন, যে তার মানে আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, বন্ধু-বান্ধবের কাছে যাওয়া বা আত্মীয়স্বজনকে বাসায় ইনভাইট করা। এই যে ব্যাপারটা, যে এই আত্মকেন্দ্রিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আমরা এই দেখি যে জায়গাটা আমি আরেকটা জি, প্রশ্ন করতে চাই। আমি দেখছিলাম যে দর্শক জি। আসলে হুম, আমাদেরকে কতটা আ প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন সেটাও একটু হুম, হুম। দেখছিলাম, দেখার চেষ্টা হ্যাঁ, করছিলাম। একটা প্রশ্ন এই জায়গাটাতে করতে চাই, সেটা হলো যে আম এই যে বাচ্চাদেরকে বিভিন্ন আ কালচারাল এক্টিভিটিস কিংবা বাসার মধ্যে টিভি বা ডিভাইসের যে হুম। অল্টারনেটিভ গুলো আছে, হ্যাঁ, প্যারালাল তার হ্যাঁ, পাশাপাশি। জি, সেগুলোকে আমরা যদি পরিচয় করে জি, দিতে জি, চাই যে ডিভাইসটা তো লাগছেই। জি। আমরা আধুনিকতা থেকে বা আধুনিক যে প্রযুক্তির ব্যবহার সেটা আমার বাচ্চারা শিখবে না এটা নিশ্চয়ই আমরা হুম। চাই না। কিন্তু এই জায়গাটাতে আমাদের অভিভাবকদের আ একটু সচেতনতা, একটু ভূমিকা দরকার কিনা? কারণ আমার বাচ্চা যখন খেতে চাইছে না, তখন ডিভাইস মানে তো আমিই তুলে দিচ্ছি। আমি জি, একটা জি। কার্টুন, আমি একটা আ কিছু ছেড়ে দিচ্ছি হুম। যাতে ওটা দেখতে, দেখতেই সে খায়। এবং মানে আমার ব্যস্ততার যখন কারণে আমি মানে আমি হ্যাঁ, আমি আমার ঝামেলাটা জি, জি। কমাতে চাইছি হ্যাঁ, যে বাচ্চা এড়াতে একটু চাচ্ছি। দুষ্টুমি কম করবে, জি, জি। সহজে খেয়ে নেবে। তো এই জায়গাগুলোতে আমাদের সহনশীলতা, আমাদের মোটিভেশন কিংবা আমাদের ভূমিকা অভিভাবকদের, আমাদের বলতে যে অভিভাবকদের, এইটাকে আসলে আপনি কিভাবে দেখেন? কতটুকু আ আসলে প্রয়োজন, আদৌ প্রয়োজন কিনা? এটা একটু জানতে চাই। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা এখন কিন্তু যে সব আইসোলেশন এর দিকে যাচ্ছি। সবকিছু থেকে বিচ্ছিন্নতা, যে একই ফ্ল্যাটে বসবাস করে প্রতিবেশীকে কেউ চিনছে না। কারো বাসায় যাতায়াত নাই। এই বিষয়গুলো কিন্তু আসলে একটা মানে দীর্ঘমেয়াদে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ আমরা যদি বলি ছুটির দিনগুলোতে বা উইকেন্ডে যখন তাদের সময় থাকছে, তারা যদি আত্মীয়স্বজনের বাসায় যায় বা খুব ঢাকার কোনো কাছে গিয়ে বেরিয়ে আসে, এই অপরচুনিটি গুলো কিন্তু আমাদের মানে নিজেদের যে ব্যস্ততা তার মধ্যে তৈরি করতে হবে। হুম, কারণ আমাদের কিন্তু মানে সবকিছু একটা ভারসাম্য তৈরি করা প্রয়োজন। যে আমি আমার নিজের মানে ব্যক্তিগত উৎকর্ষ উন্নতির সবকিছুর জন্য এত বেশি সময় ব্যয় করলাম যে আমি আমার ফ্যামিলিকে, আমার ছেলে-মেয়েদের দিকে আমি তাকানোর সময় পেলাম না। তা একটা পর্যায়ে কিন্তু যখন তাদের
বিকাশ মানে মানে ব্যাহত হবে বা অন্যদিকে ডেভিয়েটেড হবে, তখন সেটার কিন্তু মানে ফলাফল আমাকেও ভোগ করতে হবে। তো সেই বিষয়টা আমাদের মানে অভিভাবকদের খেয়াল রাখা দরকার, যাতে আমরা আমাদের শিশু-কিশোর যারা আছে তাদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পারি। তাদেরকে যেন আমরা সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগটা তৈরি করে দেই। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে আসলে একজন মানে 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 আমরা বলি যে হিউম্যান বিং, মানুষ, ভালো মানুষ হিসেবে যেন সে, এবং সে যেন একজন শুদ্ধ মানুষ, বা যদি আমরা বলি নৈতিকভাবে যেন নৈতিকতার দিক থেকে একজন ব্যক্তি হিসেবে যেন ভালো নাগরিক বা ভালো ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কি দেখেছি যে একজন বুয়েটের স্টুডেন্ট তার কলিগকে মেরে ফেলেছে। কিন্তু তার কিন্তু মেধা যোগ্যতার তো কোনো অভাব ছিল না। কিন্তু তার কিন্তু এই মানবিক মূল্যবোধটা কিন্তু তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা বলি বস্তুগত উৎকর্ষ আমরা যতই অর্জন করি বা যতই মানে করি না কিন্তু মানুষ হিসেবে মানবিক গুণাবলী যদি আমাদের মধ্যে বা আমাদের প্রজন্মের মধ্যে তৈরি না হয়, এই সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে। তো সেই একদম। হিসাবে কিন্তু আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখা দরকার যে আমরা আমাদের তরুণ প্রজন্ম ছেলেমেয়ে বা তাদেরকে যেন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, এবং এইজন্য তাদের নৈতিক শিক্ষা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের আচার-আচরণের মাধ্যমেই যেন তাদেরকে সেভাবে উৎসাহিত করতে পারি। কারণ আমি যেটা করব আমার ছেলে-মেয়ে, আমার সন্তান বা অন্যরা কিন্তু সেটাই ফলো করবে। সেটাই ফলো তো সেইজন্য পরিবারকে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এবং আমাদেরকে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের জন্য মানে আমরা বলি সুস্থ বিনোদন, সুস্থ বিকাশ, এটার জন্য যা করা দরকার, তাদের খেলাধুলা থেকে শুরু করে মানে তাদের যে সাংস্কৃতিক মানে কর্মকাণ্ডে অংশগ্রহণ, তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা খুবই দরকার। কারণ আমরা দেখছি যে এখন প্রজন্মের মধ্যে একটা বড় অংশ ফাস্ট ফুড খেয়ে তাদের ওজন বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, এবং তাদের ফিজিক্যাল ফিটনেসটাই কিন্তু সেই পর্যায়ে নাই। এবং তাদের মধ্যে নানাবিধ মানসিক সমস্যাও দেখা দিচ্ছে এইসব কারণে। তারা বুলিং এর শিকার হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রেখে আমরা যদি মানে ডিজিটাল ডিভাইসের প্রতি যদি অতি নির্ভরশীলতা কমাতে চাই, আমাদেরকে এই বিষয়টাকে গুলোতে খেয়াল রাখতে হবে, এবং আমরা অবশ্যই আমাদের মানে তরুণ প্রজন্মের কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। তাদের সাথে দূরত্ব কমিয়ে আনতে হবে। তাহলেই কিন্তু আমরা আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। কিন্তু তাদের সাথে দূরত্ব যদি বেড়ে যায়, যে তারা কথা বলার স্পেস পাচ্ছে না, মানে সমস্যার কথা বলার সাহস পাচ্ছে না। তো এই এনভায়রনমেন্ট তৈরি করলে কিন্তু আমরা তাদেরকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারবো না। তো আমাদের উচিত হবে সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তাদের পাশে থাকা বা তাদের কথা শোনা, এবং তাদের সমস্যার সমাধানে আমাদেরকে সবাইকে এগিয়ে আসা। নিশ্চয়ই। আম এই যে আপনি বলছিলেন যে ডিভাইসের ভেতরে তো আসলে সবকিছুই হাতের মুঠোয়। জি, জি। একটা জিনিস সে যতবার চাইছে দেখতে পাচ্ছে। যখন হুম, যেভাবে যে ইনফরমেশনটা আসলে সে জানতে হুম, চায়, যে আগ্রহের বিষয়টা নিয়ে সে কথা বলতে চায় সেটা সে জানতে পারছে। এবং আপনি বলছিলেনও যে এই আগ্রহ বা এই জায়গাটা থেকেও আসলে মাদকাসক্তি মানে ওই ডিভাইস হুম, থেকেই স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকেও মাদকাসক্তিতে আসক্ত হয়ে যাওয়ার ঝুঁকিটাও থেকে যায়। এখন আসক্তির কথা যখন আমরা বলছি, ডিভাইস আসক্তিও এক ধরনের আসক্তি হুম, এবং মাদকাসক্তি তো আসক্তি হুম, বটে। আমরা যখন এই ধরনের আসক্তির মধ্যে জড়িয়ে যাচ্ছি, আমার পরিবারে কেউ যখন জড়িয়ে যাচ্ছে, আ তখন আসলে এই যে আপনি বলছিলেন লক্ষণ আছে কিছু যে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, তার কিছু withdrawal symptom দেখা যায়। আমি যদি এখন এগুলো সমাধান করতে চাই, সেটা মানে মাদকাসক্তির সমাধান নিয়ে আপনারা আমাদেরকে অনেক সময় মানে হুম, অনেক দীর্ঘদিন সময় বলে আসছেন জি। যে আসলে symptom গুলো কি, কি মানে সেগুলোর চিকিৎসাগুলো কি, কি? এই আসক্তির ক্ষেত্রে আমি যদি বলি যে সমাধানটা কি? মাদকাসক্তি যেমন আমরা বলি যে বৈজ্ঞানিক উপায়েই আসলে এটা হুম। সমাধান আ করা যায়, সমাধানের কাছাকাছি যায়। এই স্মার্টফোনের যে আসক্তি থেকে যেই ঝুঁকিগুলো থাকছে, যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে সেগুলোকে যদি আমরা কমাতে চাই তাহলে এই আসক্তি থেকে মুক্তির উপায়টা কি? তো আমরা যেটা বলি যে যেকোনো আসক্তিই কিন্তু প্রতিরোধ বা চিকিৎসার একটা কমন নীতি আছে। মানে সেই নীতিগুলোই আমাদেরকে ফলো করতে হবে। ১ম এ যেটা করা দরকার যে আমার তরুণ প্রজন্ম বা যে স্মার্টফোনে আসক্ত হয়ে যাচ্ছে বা যেকোনো ব্যক্তি, ১ম এই সমস্যাটা তার মানে সে নিজেও বুঝতে পারে, নিজের থেকে হেল্প সিক করতে পারে। আরেকটা যদি হতে পারে যে তার যে ঘনিষ্ঠ, তার যে কাছের লোকজন যারা বন্ধু-বান্ধব বা বাবা-মা, ভাই-বোন বা স্বামী-স্ত্রী যে কেউ কিন্তু তার প্রবলেমটি নোটিস করতে পারে যে সে কিন্তু দেখা যাচ্ছে অতি সারাক্ষণ মোবাইল ব্যবহার করছে, তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে, মনোযোগ নষ্ট হচ্ছে। এরকম যখন ব্যাপারটি আসবে ১ম এই তাকে কিন্তু কিছু মানে আমরা বলি কমন যে বিষয়গুলো যে যেগুলো ফলো করা দরকার। যেমন আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলি, বাবা-মা যখন আমাদের কাছে নিয়ে আসে, যখন বলে যে সারাক্ষণ মোবাইল দেখে, তখন আমরা বলি যে ঠিক আছে ১ম দিকে তাকে ব্যাপারটাকে বোঝানো। যে এই অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে তার কি ক্ষতি হচ্ছে। এটা তাকে মোটিভেট করা বা তার বোঝানো, এবং সেই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দেওয়া যে সে নিজের থেকেই চেষ্টা করবে যে ওটার ব্যবহারটা কমিয়ে আনার চেষ্টা করবে। তো অনেক সময় এটা মানে মানে খুব একটা লাভ হয় না বা অনেক সময় শুনতে চায় না। তখন আমরা বলি যে ঠিক আছে, যদি সে না পারে তাহলে অবশ্যই স্মার্টফোন ব্যবহার বন্ধ রেখে
আমরা যে বলি যে আমরা যে বাটন মোবাইল যেগুলো সেগুলো ব্যবহার করার জন্য আমরা বলে থাকি। তবে এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় যে অভিভাবকদের সাথে কিন্তু তাদের একটা সন্তানের একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। এই কনফ্লিক্টটা অ্যাভয়েড করা দরকার এবং সেক্ষেত্রে কিন্তু মানে প্রয়োজনে আমরা মনে করি যে মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে যদি তাদের মধ্যে দেখা যায় যে দীর্ঘদিন স্মার্টফোনের আসক্তির কারণে কিন্তু অন্যান্য মানসিক রোগও চলে আসে। তার মধ্যে উদ্বেগজনিত সমস্যা, বিষণ্ণতা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তার ঘুমের সমস্যা এবং তার ডেইলি রুটিন ভেঙে পড়া, ক্লাসে না যাওয়া, রেজাল্ট খারাপ করা, এই বিষয়গুলো কিন্তু একটার সাথে একটা সম্পর্কযুক্ত। তো সেই ক্ষেত্রে কিন্তু তার একটা কম্প্রিহেন্সিভ চিকিৎসা বা আমরা বলি সমন্বিত চিকিৎসার প্রয়োজন এবং সেই ক্ষেত্রে তার যদি অন্যান্য মানসিক রোগ থাকে যেমন বিষণ্ণতা থাকলে প্রয়োজনে তাকে বিষণ্ণতা রোধী ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে, অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন এবং সেই ক্ষেত্রে তাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিং আমরা যেটা বলি এবং সেটা যদি এরকম হয় যে তার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োজন হতে পারে অথবা তার শিডিউলটা ঠিক করা, রুটিন অ্যাক্টিভিটিতে সে একটা রুটিন তৈরি করবে গার্ডিয়ানের সহযোগিতা নিয়ে এবং সেইভাবে সে রুটিনটা ফলো করবে এবং অনেক সময় আমরা বলি যে যেমন এমনও করতে হয়েছে যেমন আমরা বলি যে 10টার পরে ডিনারের পরে তুমি মোবাইল তোমার ফ্যামিলিকে মানে তোমার গার্ডিয়ানের কাছে জমা দিয়ে তারপর তুমি তোমার রুমে যাবে, কারণ সেটা না হলে দেখে সারা দেশে মোবাইল দেখছে। তাহলে এই রেস্ট্রিকশন গুলো কিন্তু তাকে মোটিভেট করে উদ্বুদ্ধ করেই করতে হবে। সেটা যদি আমরা না করি তাহলে কিন্তু সে চিকিৎসা বা এই ট্রিটমেন্ট যে আমরা যে তাকে যে ব্যাপারগুলো বলছি সেটা সে শুনবে না। তাকে অবশ্যই মোটিভেট করার প্রয়োজন আছে এবং তাকে কেন এটা প্রয়োজন, এটা যে তার প্রয়োজনেই করা হচ্ছে এটাও তাকে বলতে হবে যে এই যে স্মার্টফোন আসক্তি থেকে তোমাকে যে চিকিৎসার জন্য আনা হয়েছে বা তোমার চিকিৎসাটা যে করানো হচ্ছে এটার মেইন ইন্টারেস্ট হচ্ছে তোমার নিজের, কারণ এটা ক্ষতির ভাগ তোমাকেই সবচেয়ে বেশি বহন করতে হবে। তোমার রেজাল্ট খারাপ হবে, তোমার মধ্যে হতাশা বেড়ে যাবে, তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়বে এবং আস্তে 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 কিন্তু আইসোলেটেড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যেটা যে এরকম যদি আমরা তাদেরকে একটা ডেইলি রুটিন তৈরি করি এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে স্মার্টফোন ব্যবহারের পরিবর্তে যে অন্যান্য ডেইলি কাজগুলো বাসার কাজে সে নিজে তার ঘরটা গুছাতে পারে, কোনো জিনিস কিনে আনতে পারে, কোনো বিল দিতে পারে বা বাসায় কোনো একটা ইনফরমেশন এক জায়গায় দিতে হবে, এই কাজগুলো মানে বাসার কাজগুলোতে তাকে ইনভলভ করা। বিকালে মানে আমরা ইভিনিং টাইম আমরা বলি যে যাতে কোনো খেলাধুলা, বাইরে ঘুরতে যাওয়া বা মানে বেড়াতে যাওয়া বা কোনো জায়গায় এরকম আউটডোর অ্যাক্টিভিটিস মানে তার মধ্যে যেন একটা আউটডোর অ্যাক্টিভিটিস একটা শিডিউলের মধ্যে একটা অংশ থাকে এবং ডেইলি রুটিনটা ফলো করে আমরা রাতে যেন টাইমলি মানে ঘুমানোর খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি টাইমলি না ঘুমায় সকালে সে ক্লাসে যেতে পারবে না বা গেলেও কিন্তু সে ক্লাস ফলো করতে পারবে না। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা যদি তাকে একটা রুটিনের মধ্যে আনতে পারি এবং তাকে যদি প্রয়োজনে একটা আমরা বলি মানে তাকে যদি মানসিক রোগ বিশেষজ্ঞ সহায়তা যদি আমরা একটা চিকিৎসা পদ্ধতি যদি আমরা মানে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু এই ব্যবহার কমে আসবে, তার অন্য সমস্যাগুলো চলে যাবে এবং সে নিজেই কিন্তু মোটিভেটেড হবে যে না আসলেই কিন্তু আমাকে এখান থেকে বের হওয়া দরকার। আসলে এই জিনিসটা খুব ডিনায়াল থাকে, ডিফেন্স, যে সে কোনোভাবে এটা মানতে চায় না যে তার যে সমস্যাটার কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা সে প্রথমে মানতেই চায় না। তো এই বিষয়টা যদি আমরা প্রথমে তার সাথে কমিউনিকেট করতে পারি এবং সেক্ষেত্রে অবশ্যই সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের একটা ভূমিকা আছে এবং প্যারেন্টাল কাউন্সিলিং এর প্রয়োজন হতে পারে। তো এইভাবে যদি আমরা তাকে আমরা চিকিৎসা সবচেয়ে ইম্পর্টেন্ট তাকে চিকিৎসার আওতায় আনতে হবে যখন সে নিজের থেকে বা পরিবারের সহযোগিতায় বিষয়টি থেকে মুক্ত হতে না পারবে। যদি সে পারে খুবই ভালো, যদি না পারে তাহলে তাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই মানে মানসিক বিশেষজ্ঞের সহযোগিতায় কিন্তু চিকিৎসাটা যদি কন্টিনিউ করে আমরা এই ব্যাপারেও আশাবাদী যে মাদকাসক্তি চিকিৎসা যেমন ফলপ্রসূ এবং একটা পর্যায়ে সেখান থেকে আসক্তি থেকে মুক্ত হতে পারে, ডিজিটাল ডিভাইস বা আমরা বলি স্মার্টফোন আসক্তি থেকেও কিন্তু সে মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। যেকোনো আসক্তি থেকে সুস্থ হয়ে যাওয়াটা বা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। একটু সচেতন হতে হবে, আশেপাশে যারা আছে তাদের একটু সচেষ্ট হতে হবে এবং হেল্পটা নিতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং সেই বিষয়টি মানে মেনে সুস্থ হওয়ার পথে যেই কষ্টগুলো আসলে আসে বা যে বাধাগুলো আসে সেগুলোকে একটু সহ্য করে সেগুলোকে ওভারকাম করেই সকলের সহযোগিতায় অবশ্যই, কারণ এখানে এফোর্টটা কিন্তু সবাইকে একসঙ্গেই দিতে হবে। যার সমস্যা আছে তাকেও যেমন দিতে হবে, তার পরিবারকে দিতে হবে, আমাদের চিকিৎসক হিসেবে কিন্তু আমাদেরকে সেই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। সবকিছুর মধ্যে সুখের খবর এটা যে এর সমাধান আছে, একটু সচেতন হতে হবে এবং একটু চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে এই সমাধানটা সম্ভব, এখান থেকে মুক্ত হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই বিষয়টি নিশ্চয়ই আমরা এখানে তো আলোচনা করলাম, পরবর্তীতে আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন তারাও নিশ্চয়ই এটি সম্পর্কে জানবেন আর একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন। পরবর্তী অন্য কোনো আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে থাকার জন্য। আর ট্রাস্টের
পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।